ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের নন কোয়াড্রেটের আর্থ্রোপোডা সন্ধিপদী পদের প্রাণীর বৈশিষ্ট্যগুলো বলছি। সন্ধিপদী অর্থাৎ সন্ধি মানে সন্ধান করে, আর্থ অর্থাৎ সন্ধি সন্ধান করে, এবং পদী পা গুলো অর্থাৎ পা গুলো সন্ধান কাজে লাগে বলে তাকে সন্ধিপদী বলছি। এখন এখানে বলা হচ্ছে যে এই পদের প্রাণীদের রেচনাঙ্গ, স্নায়ুতন্ত্র, শ্বসন তন্ত্রগুলো কি কি রয়েছে সেগুলো বলবো। সিলভার ফিশ কাকে বলে সেগুলো বলবো, তোমরা ভিডিওটা দেখে নিও। প্রথম বলি দেহ প্রকৃতি। আর্থ্রোপোডা পর্ব কাকে বলছে? বলছে যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের সারা দেহ কাইটিন দ্বারা নির্মিত, যাদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা গেছে, তাদের আমরা বলবো যে আর্থ্রোপোডা, এবং যাদের সন্ধি লুপাঙ্গ থাকবে। নেক্সট প্রশ্ন, দেহ প্রকৃতি, বৈশিষ্ট্যের দেহ প্রকৃতি। দেহ প্রকৃতিটা কিরকম? এদের দেহ মস্তক এবং বক্ষ, উদর তিনটে ভাগে, একটা মস্তক, একটা বক্ষ বুক অঞ্চল, আর একটা উদর, এই তিনটি পার্টে এদের ভাগ করা হয়েছে। নেক্সট পয়েন্ট কি আসবে? দেহ আবরণ। এদের দেহ আবরণের নাম কি? কাইটিন নির্মিত, খোলক দ্বারা আবৃত। অর্থাৎ কিরকম? দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ একটা আর্থ্রোপোডার উদাহরণ। সেক্ষেত্রে চিংড়ি মাছের আমরা পরিষ্কার করার সময় তার খোলক গুলো ছাড়িয়ে দিই না, সেই খোলকটাই কাইটিন দ্বারা নির্মিত। অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের সমস্ত প্রাণীদের দেহে কাইটিন দ্বারা নির্মিত থাকে। নেক্সট পয়েন্ট, দেহ আবরণ, তাহলে এখানে কি থাকবে? কাইটিন। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেহ প্রকৃতি কি বললাম? মস্তক থাকবে, এবং যেটা হচ্ছে বক্ষ থাকবে, আর একটা উদর, এই তিনটি পার্টে ভাগ হয়েছে। হিমোসিল, দেখো এখানে সিলোম বর্তমান, কিন্তু সিলোমটা অনেকটা ভাবে অবলুপ্ত হয়ে গেছে, তো সেই জন্য এদের সিলোমটার প্রকৃতি কিরকম? হিমোশিল। আর এই হিমোশিলে এদের রক্ত বর্ণহীন, মানে কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এদের রক্তে, এদের রক্তকে আমরা হিমোলিম্ফ বলি। তাহলে হিমোসিলটা কি? দেহগহ্বরকে হিমোসিল বলি, এবং হিমোসিলে যে ব্লাড থাকে, বর্ণহীন ব্লাড, তাকে আমরা বলি হিমোলিম্ফ বা তরল, হিমোলিম্ফ বলি। সন্ধি লুপাঙ্গ, দেখো আর্থ্রোপোডা অর্থাৎ সন্ধিপদী, এদের প্রধান কাজ সন্ধান করা। তাহলে এদের পায়ে সন্ধি লুপাঙ্গ বর্তমান। মাটির প্রকৃতি কি, দূরে কোনো শত্রু আছে কিনা, খাদ্যদ্রব্য আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো তারাই সন্ধান করতে পারে। এবং তাদের দুটো অ্যান্টেনা থাকে সবসময়ের জন্য, যেমন আরশোলা রয়েছে, চিংড়ি মাছের দুটো বড় সুতোর মতো অংশ রয়েছে, এইগুলো কে বলে অ্যান্টেনা। এগুলো সন্ধানের কাজে সাহায্য করে, তার জন্য এগুলোকে বলা হচ্ছে সন্ধিপদী। তাহলে সন্ধি লুপাঙ্গ এদের ক্ষেত্রে কি থাকবে? প্রতিটা পদে এবং অ্যান্টেনা গুলোতে সন্ধি উপাঙ্গ বর্তমান থাকবে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসবো শ্বাসঙ্গ। শ্বাসঙ্গটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর সব প্রশ্ন এখান থেকে আসে। এদের শ্বাসঙ্গ গুলো কি কি? এখানে যদি আমরা বলি আরশোলার ক্ষেত্রে বলি, আরশোলা তো একটা সন্ধিপদীর উদাহরণ। আরশোলার ক্ষেত্রে শ্বাসঙ্গর নাম আসবে ট্রাকিয়া। আরশোলার ক্ষেত্রে শ্বাসঙ্গর নাম ট্রাকিয়া। নেক্সট বা হচ্ছে আমরা পতঙ্গদের ক্ষেত্রে চলে আসবে ট্রাকিয়া। রাজ কাঁকড়া, রাজ কাঁকড়া, এই কাঁকড়ার ক্ষেত্রে শ্বাসঙ্গর নামটা কি আসবে? অর্থাৎ বুক গিল, বুক ফুলকা বা বুক, আমরা চলে আসবো গিল, গিল মানে ফুলকা। আচ্ছা, এবার মাকড়সা। মাকড়সা দেওয়ালে গাছে যে ঘুরে বেড়ায়, ফান তৈরি করে, সেই মাকড়সার শ্বাসঙ্গর নাম কি? মাকড়সা হতে পারে, কাঁকড়া বিছে হতে পারে। মাকড়সা কিংবা তার হচ্ছে এটা, কিংবা কাঁকড়া বিছে। তাহলে এটা কিংবা কাঁকড়া বিছাতে, বিছার যে শ্বাসঙ্গ তার নাম কি? সেগুলো হবে বুক, বুক, এখানে হবে গিল ছিল, এখানে হবে লাং, বুক লাং, অর্থাৎ বই ফুসফুস, অর্থাৎ বইয়ের পাতার মতো এদের অবস্থান করে বলে এদেরকে বলে বই ফুসফুস। এই জায়গাগুলো থেকে সব প্রশ্ন দেয়, এই পার্টগুলো থেকে এখানে ইন্ডিকেট করে দিচ্ছে, এগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে তোমরা। নেক্সট, রেচন অঙ্গ। এদের রেচন অঙ্গ কি রয়েছে? একটা হচ্ছে, দেখো যে পতঙ্গদের ক্ষেত্রে যদি আমি রেচন অঙ্গ ক্ষেত্রে বলি পতঙ্গ, তাহলে যেমন আরশোলা, আরশোলা তো একটা পতঙ্গ। আরশোলা রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান, ম্যালপিজিয়ান নালিকা, এটা আরশোলা রেচন অঙ্গ। সেখানে এখানে নেক্সট হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ির রেচন অঙ্গের নাম কি হতে পারে? চিংড়ি, চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি, যাকে আমরা বলি গ্রিন গ্ল্যান্ড, গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি। এরা বিশেষ প্রক্রিয়ায় দেহের যে বর্জ্য পদার্থগুলো, ওয়েস্ট মেটেরিয়াল গুলো, সেগুলো বিভিন্ন ভাবে কি করে দেয়? বাইরে বার করে দেয়। এটা হয়ে যাবে। নেক্সট চিংড়ি হয়ে গেল। তারপরে আসতে পারে ধরো এখানে
মাকড়সার ক্ষেত্রে হতে পারে, মাকড়সা কিংবা তোমার আসবে হ্যাঁ মাকড়সা যদি বলে দিই এখানে কক্সাল গ্রন্থি আসবে, তাহলে মাকড়সার ক্ষেত্রে কক্সাল গ্রন্থি এগুলো রেচনে সাহায্য করে। তাহলে এই জায়গাটাও ইম্পর্টেন্ট হয়েছে। এটা রক্ত সংবহন তন্ত্র, এই পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, অর্থাৎ রক্তগুলো রক্তবাহে এবং হৃৎপিণ্ডের মধ্যে জমা থাকে না, এরা রক্তটা দেহ গহ্বরে খোলা অবস্থায় রয়েছে, এই জন্য এদের রক্ত সংবহন তন্ত্র অবশ্যই আমরা বলবো ওপেন টাইপ বা হচ্ছে মুক্ত প্রকৃতির। জ্ঞানেন্দ্রিয়, দেখো এখানে কতগুলো জ্ঞানেন্দ্রিয় রয়েছে এদের ক্ষেত্রে, যেমন পতঙ্গদের ক্ষেত্রে যে জ্ঞানেন্দ্রিয় থাকে সেখানে থাকবে, তারপর হচ্ছে ত্বক হতে পারে, বা হচ্ছে চিংড়ির ক্ষেত্রে যে জ্ঞানেন্দ্রিয় থাকবে তাকে বলি আমরা স্ট্র্যাটোসিস্ট বলি। এবং ঝিঝি পোকা নাম শুনেছো তোমরা, ঝিঝি পোকা একটা শব্দ তৈরি করে, গরমকালে দেখবে একটা আওয়াজ করে, ঝিঝি করে আওয়াজ করে, চিচি করে আওয়াজ করে, এটা হচ্ছে এক প্রকার তাদের জ্ঞানেন্দ্রিয়। ঠিক আছে, তাহলে এখানটায় জ্ঞানেন্দ্রিয় কি বললাম, তাহলে একটা হচ্ছে স্ট্র্যাটোসিস্ট, একটা জ্ঞানেন্দ্রিয় হতে পারে, চিংড়ির ক্ষেত্রে থাকে স্ট্র্যাটোসিস্ট থাকে, আর ঝিঝি পোকার ক্ষেত্রে কি থাকবে, একটা শব্দ গ্রাহক। এই হচ্ছে বিষয়বস্তু। এখন এক্সাম্পল গুলো, পেরিপ্লানেটা আমেরিকানা, অর্থাৎ কে আসবে পেরিপ্লানেটা আমেরিকানা, এটা আরশোলা। আরশোলা এই পর্বের প্রাণী। চিংড়ি পিনিয়াস মনোডন, ম্যাক্রোবাকচিয়াম রোজেনবার্গি, চিংড়ি এগুলো সবই হচ্ছে কাঁকড়া বিছা, মাকড়সা সবই এই পর্বের। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে সিলভার ফিশ কোন পর্বের অন্তর্ভুক্ত, প্রশ্নটার নাম হচ্ছে সিলভার, প্রচুর ইম্পর্টেন্ট জায়গা। সিলভার ফিশ কোন পর্বের অন্তর্গত, বলবো লেপিসমা এসপি, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণীর নাম লেপিসমা। এই লেপিসমাকে আমরা সিলভার ফিশ বলা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।